হ্যালো বন্ধুরা, আপনাদের সাঁতারটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে দাদু দিদার নামের জমি নাতি নাতনিদের নামে রেকর্ড কিভাবে করবেন। অর্থাৎ দাদু বা দিদার নামে জমি রয়েছে এবং তারা বর্তমানে মারা গেছেন। তো এই ক্ষেত্রে সে জমি সরাসরি নাতিদের নামে রেকর্ড কিভাবে করবেন। তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর বিষয়। তো অবশ্যই বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অর্থাৎ দাদু বা দিদার নামে সম্পত্তি রয়েছে কিন্তু বর্তমানে তারা মারা গেছেন। তো এই ক্ষেত্রে সেই দাদুর যে ওয়ারিস তারাও কিন্তু কয়েকজন জীবিত রয়েছে, আবার কয়েকজন ওয়ারিস বা ছেলে মেয়ে কিন্তু মারা গেছেন। তো এই ক্ষেত্রে সেই দাদুর সম্পত্তি নাতিদের নামে রেকর্ড কিভাবে করবেন। তো দেখুন, আইন অনুযায়ী একজন ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির সম্পত্তির ভাগ তার ওয়ারিসগণ পেয়ে থাকেন। সেটা হিন্দু আইনও হতে পারে বা মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ীও হতে পারে। যে কোনো আইনের ক্ষেত্রে একজন ব্যক্তি মারা গেলেই সেই সম্পত্তির ভাগ তার ওয়ারিসগণ পেয়ে থাকেন। কিন্তু হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী সেই ব্যক্তির সম্পত্তির ভাগ প্রত্যেকজন ওয়ারিসই কিন্তু সমান পাবে। অর্থাৎ জীবিত স্ত্রী যা পাবে ছেলেও সমান পাবে এবং মেয়েরাও কিন্তু সমপরিমাণ পাবে। কিন্তু মুসলিম উত্তরাধিকারী আইনে সম্পত্তি বন্টনের নিয়মটা কিন্তু একটু আলাদা রয়েছে। অর্থাৎ ছেলেরা যা পাবে মেয়েরা কিন্তু তার থেকে অর্ধেক পায়। তো যাই হোক, যে কোনো আইনের ক্ষেত্রে একজন ব্যক্তি মারা গেলে সেই সম্পত্তির ভাগ তার ওয়ারিসগণরাই পেয়ে থাকেন। যদি প্রথম শ্রেণীর ওয়ারিস না থাকে তাহলে দ্বিতীয় শ্রেণীর ওয়ারিসগণ পেয়ে থাকেন। কিন্তু সে জীবিত কালে যদি কোনো ওয়ারিসকে লিখে যান বা কোনো ওয়ারিসকে যদি দানপত্র করে যান, তাহলে কিন্তু বাকি ওয়ারিসগণ সেই সম্পত্তির ভাগ পাবে না। অর্থাৎ বাবা চাইলে কোনো ওয়ারিসকে বঞ্চিত করে সেই সম্পত্তি অন্য কোনো ওয়ারিসকে লিখে যেতে পারেন। এটা কিন্তু বাবার ইখতিয়ার রয়েছে। যদি নিজে উপার্জিত করে কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে সেই সম্পত্তি অন্য কোনো ওয়ারিসকে বা যে কোনো একজন ওয়ারিসকে বাবা কিন্তু লিখে যেতে পারেন। এক্ষেত্রে বাকি ওয়ারিসগণ সেই সম্পত্তির ভাগ কিন্তু সে ব্যক্তি মারা যাওয়ার পর আর পাবে না। কাউকে যদি লিখে বা দানপত্র করে যদি না যায়, তাহলে অবশ্যই সেই সম্পত্তির ভাগ সেই ব্যক্তির প্রত্যেকজন ওয়ারিসই কিন্তু পাবে। সেটা হিন্দু উত্তরাধিকারী আইনও হতে পারে বা মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী। অর্থাৎ যে কোনো আইনে একজন মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ তার ওয়ারিসগণরাই পেয়ে থাকেন। অর্থাৎ মেয়েও পাবে, ছেলেও পাবে, আর যদি স্ত্রী জীবিত থাকে তাহলে স্ত্রীও কিন্তু সেই সম্পত্তির ভাগ পাবে। তো যে ব্যক্তির নামে সম্পত্তি রয়েছে সে ব্যক্তি বর্তমানে মারা গেছেন এবং তার ধরুন তিনজন ওয়ারিস। আমি এখানে উদাহরণস্বরূপ আপনাকে জানাচ্ছি যে তার তিনজন ওয়ারিস, দুই ছেলে এবং এক মেয়ে। আর এই তিনজন ওয়ারিসের মধ্যে একজন ওয়ারিসও কিন্তু বর্তমানে মারা গেছেন। তো যে ব্যক্তির নামে সম্পত্তি রয়েছে তার যে এক ছেলে, সেও যে মারা গেছে, তাহলে সেই ব্যক্তির ছেলের ছেলে অর্থাৎ নাতিরা সেই দাদুর সম্পত্তিটি কিভাবে রেকর্ড করবেন। তো উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি যে এই ব্যক্তির নামে সম্পত্তি রয়েছে, এই ব্যক্তির তিনজন ওয়ারিস বি, সি এবং ডি, এবং এক্ষেত্রে বি ওয়ারিসও কিন্তু বর্তমানে মারা গেছেন এবং বি এর দুইজন ওয়ারিস রয়েছে এবং বি এর সেই দুইজন ওয়ারিস হচ্ছে ই এবং এফ। এবং এই ব্যক্তির বাকি যে দুইজন ওয়ারিস রয়েছে অর্থাৎ সি এবং ডি, তারা কিন্তু বর্তমানে জীবিত রয়েছে। অর্থাৎ বি মারা গেছে এবং সি এবং ডি জীবিত রয়েছে। তো এই ক্ষেত্রে বি ব্যক্তির যে ওয়ারিস রয়েছে সেই ওয়ারিসগণ সেই তার দাদুর যে সম্পত্তি অর্থাৎ এর নামে যে সম্পত্তি সেটা কিভাবে রেকর্ড করবেন। তো এই ক্ষেত্রে একজন মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিস বন্টন করতে গেলে কি করতে হয় না, একটি আবেদন করতে হয় এবং সেই আবেদনটি বর্তমানে বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়। তো সেই আবেদনটি করার জন্য যে সকল ডকুমেন্টস আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে, এক নম্বর হচ্ছে দাদুর মৃত্যু সার্টিফিকেট আপনাকে নিতে হবে। আর দিদি যেহেতু মারা গেছে সেক্ষেত্রে দিদিরও কিন্তু মৃত্যু সার্টিফিকেট বের করতে হবে। এরপর বি ব্যক্তি যেহেতু মারা গেছে সেই বি ব্যক্তিরও কিন্তু একটি মৃত্যু সার্টিফিকেট আপনাকে বের করতে হবে। এবং এক্ষেত্রে আরো যদি কোনো ওয়ারিস মারা যান, অর্থাৎ দাদুর যে আরো ওয়ারিস রয়েছে তাদের মধ্যে আরো কেউ যদি মারা যায়, তাহলে প্রত্যেকজন মৃত ব্যক্তিরই কিন্তু মৃত্যু সার্টিফিকেট আপনাকে বের করতে হবে। এরপর দাদুর থেকে আপনাকে একটি ওয়ারিস সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বা পৌর এলাকা হলে পৌরসভা থেকে নিতে হবে। অর্থাৎ দাদুর কতজন ওয়ারিস বা ছেলে মেয়ে রয়েছে সে অনুযায়ী একটি ওয়ারিস সার্টিফিকেট আপনাকে বের করতে হবে। যেহেতু বিয়েও মারা গেছে তার জন্য আপনাকে কি করতে হবে, বিয়ের থেকে আরেকটি ওয়ারিস সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে একইভাবে বের করতে হবে। অর্থাৎ এই উদাহরণ অনুযায়ী 3টি ডেথ সার্টিফিকেট নিতে হবে এবং 2টি ওয়ারিস সার্টিফিকেট নিতে হবে। যেভাবে বিয়ের কজন ওয়ারিস যেটা বের করবেন সেই একইভাবে আরো যদি কোনো ওয়ারিস মারা যান, অর্থাৎ ধরুন দাদুর যে 3জন ছেলে মেয়ে রয়েছে সেই 3জন ছেলে মেয়ের মধ্যে যদি 2জন ছেলে মারা যান, তাহলে 2জনেরও ডেথ সার্টিফিকেট বের করতে হবে, 2জনের থেকে আলাদা আলাদা করে ওয়ারিস সার্টিফিকেটও বের করতে হবে। আর এক্ষেত্রে দাদুর সম্পত্তি যদি নাতিদের নামে রেকর্ড করতে চান তাহলে আপনারা কি করবেন, আরেকটি বংশ পঞ্জিকাও আপনারা বের করতে পারেন। তাহলে কি হবে, সেই ব্যাপারটি পরিষ্কারভাবে
আধিকারিক কিন্তু বুঝতে পারবেন এবং সেই বংশ পঞ্জিকাতে উল্লেখ করা থাকবে যে কোন কোন ব্যক্তি মারা গেছেন এবং কারা জীবিত রয়েছে এবং সে অনুযায়ী সেই সম্পত্তির যে বন্টন সেটা কিন্তু করা হবে। তো দাদুর সম্পত্তি নাতি নাতনিদের নামে রেকর্ড করতে গেলে এই সকল ডকুমেন্টসগুলো আপনাকে সর্বপ্রথম জোগাড় করতে হবে বা সংগ্রহ করতে হবে। এরপর আপনাকে অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা ওয়েবসাইটের মাধ্যমে ওয়ারিশ মিউটেশনের জন্য আবেদন করতে হবে এবং এই ওয়ারিশ মিউটেশন আবেদন কিভাবে করতে হয় যদি আপনাদের জানা না থাকে তাহলে চ্যানেলে দেখবেন ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখে আপনারা সেই প্রসেসটি জেনে নিতে পারেন। এবং সেই আবেদনের সময় আপনাকে কি করতে হবে না দাদুর কতজন ওয়ারিশ সেটাই কিন্তু ওয়ার্ড নাম্বার অফ ওয়ারিশই কিন্তু দিতে হবে, অর্থাৎ দাদুর কজন ছেলে মেয়ে রয়েছে সেটাই কিন্তু নাম্বার অফ ওয়ারিশ দিয়ে আবেদনটি আপনাকে করতে হবে এবং সেই আবেদনের ভিত্তিতে সরাসরি কিন্তু দাদুর সম্পত্তি নাতিদের নামে কিন্তু রেকর্ডটি হয়ে যাবে। তো এর জন্য আপনারা কি কি করবেন, অনলাইনের মাধ্যমে আবেদনটি করার পর সেখান থেকে যে রিসিভ কপি বের করা হয় বা যে অ্যাপ্লিকেশন ফর্মটি বের করা হয় সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের প্রয়োজন মতো ডকুমেন্টসগুলো দিয়ে অর্থাৎ ডেথ সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট এবং প্রত্যেকজন ওয়ারিশের আধার কার্ড দিয়ে আপনাকে বিএলআর অফিসের যে রিসিভ সেকশন সেখানে গিয়ে জমা করে আপনাকে একটি রিসিভ নিতে হবে। তো আমাদের এখানে এভাবে একটি ওয়ারিশ মিউটেশনের হিয়ারিংয়ের ডেট দেওয়া থাকে, অর্থাৎ অনলাইন করার পর অনলাইন থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি বের করা হয় সেই অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে একটি হার্ড কপি বানাতে হয় এবং সেটা রিসিভ সেকশনে গিয়ে জমা করলে সেখান থেকে একটি রিসিভ দেন এবং সেই রিসিভ অনুযায়ী হিয়ারিং বা শুনানির তারিখের ডেট কিন্তু অফিস দিয়ে থাকেন। বা যদি আপনাদের ওখানে অনলাইন করার পর যেমন একটি দলিল মিউটেশন করতে গেলে যেভাবে হিয়ারিং বা শুনানির তারিখের ডেট দিয়ে থাকেন সেভাবে যদি হয় তাহলে সেটাও আপনাদের হতে পারে। তো যাই হোক কিভাবে হিয়ারিং বা শুনানির তারিখে ডেট দিয়ে থাকেন সেটা কিন্তু আপনারাই ভালোভাবে জানতে পারবেন বা সেটা জানার জন্য আপনি অফিসে খোঁজ করে জেনে নিতে পারেন এবং সেই আবেদনের ভিত্তিতে কি হবে সরাসরি সেই দাদুর সম্পত্তি নাতি নাতনিদের নামে কিন্তু রেকর্ডটি হয়ে যাবে, কারণ আইন অনুযায়ী মৃত ব্যক্তির নামে কিন্তু রেকর্ড হয় না। তো তাই সেটা সরাসরি নাতি নাতনিদের নামে রেকর্ডটি হয়ে যাবে, অর্থাৎ দাদুর নামে যদি 30 শতক টোটাল জমি থাকে তাহলে 3 জন ওয়ারিশই 10 শতক 10 শতক করে পাবে। যেহেতু দাদুর একজন ছেলে মারা গেছে তাই সেই ছেলের যে 2 জন ওয়ারিশ রয়েছে তারা কিন্তু সেই 10 শতক জমিটি 5 শতক 5 শতক করে পেয়ে যাবেন, এতে কোনো সমস্যা হবে না। আর অনলাইনের মাধ্যমে যে ওয়ারিশ আবেদনটি করতে হয় বা একটি ওয়ারিশ মিউটেশন আবেদন করতে গেলে সরকারিভাবে কোনো কিন্তু চার্জ নেওয়া হয় না, অর্থাৎ পর্চা থেকে ওয়ারিশ মিউটেশন আবেদন করলে কোনো মিউটেশন চার্জ লাগে না। সেটা আপনার কৃষি জমি হতে পারে বা অকৃষি হতে পারে বা বাস্তু হতে পারে, যে কোনো জমিতে কোনো চার্জ পর্চা থেকে ওয়ারিশ মিউটেশন আবেদন করলে লাগে না। তো যাই হোক আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে দাদুর নামের সম্পত্তি নাতি নাতিদের নামে রেকর্ড কিভাবে করবেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।